যারা কালকে বোটানি পরীক্ষা দেবো চ্যাপ্টার 9 আর 10-এ কিছুই যদি না পারো, তাহলে তুমি এই ভিডিওটা দেখো, ক্লাসটা দেখো, বেশি সময় লাগবে না। শর্টকাটে কতটুকু তোমার পড়তে হবে, কি পড়লে মোটামুটি একটা পাশের মতো প্রিপারেশন হয়ে যাবে, ওদিকে চলি। এখন তো পাস নিয়ে কথা বলতে হবে না, এখন তো পরীক্ষার হবে, খুব একটা সময় নেই। তো চ্যাপ্টার 9 আর 10-এ সবার প্রথমে আমরা পত্ররন্ধ্র খুলে কিভাবে, বন্ধ হয় কিভাবে, এটার ক্রিয়া কৌশলটা একটু দেখে যাব। ছবির দুইটা তোমার একটু পড়তে হবে। এখানে তুমি হাইড্রোজেন, পানি, পটাশিয়াম, হাইড্রোজেন এগুলা কিছু দিবা না। তুমি এরকম ছবি আঁকবা, জাস্ট এই উপরে নিচে কিছু দিবা না, একটা খুলবে আর একটা বন্ধ হবে। তো এই পজিশনে একটা টেকনিক মনে রাখবো, পটাশিয়াম আয়ন যদি প্রবেশ করে তাহলে পত্ররন্ধ্র খুলে যায়। কোনগুলা খুলে যায় ওইটা মনে রাখবো, বাকিগুলা উল্টাই দিবা। পটাশিয়াম আয়ন যদি ভিতরে ঢুকে তাহলে পত্ররন্ধ্র খুলে যায়। তারপর যদি হাইড্রোজেন আয়নের পরিমাণ বের হয়ে যায় তাহলে পত্ররন্ধ্র খুলে যায়। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বের হয়ে যায় পত্ররন্ধ্র খুলে যায়। আরও কিছু ক্রাইটেরিয়া আছে, পিএইচ কি হয়, তারপর অদ্রবণীয় চিনির পরিমাণ বেড়ে গেলে কি হয়। তুমি এইভাবে ওরিয়েন্টেশন করে লিখবা, 5টা পয়েন্ট মনে রাখবা এখানে। তো বাকিগুলা দিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কি পরিমাণ কি ঢুকলে এবং কি বের হলে পত্ররন্ধ্র খুলে যায়, ওই কয়টা মনে রাখলে বাকিগুলো হচ্ছে বাকিগুলো। একটু টেকনিক্যালি পড়ে যাও, এটা পারবো অবশ্যই। তাহলে চলে আসবো, তাহলে পারবো এটা আমরা। প্রথমত খুলে কিভাবে, বন্ধ হয় কিভাবে, আগে ছবিটা আঁকবো, তারপরে 5টা পয়েন্ট পড়বো এখানে, 5টা পয়েন্ট ওইখানে, ওইখানেরগুলো আমরা বাকিগুলো উল্টাই দিব। যেমন যেটা তো বললাম যে পটাশিয়াম আয়নের পরিমাণ ঢুকলে অন্তঃবিস্রবণ হয়, অন্তঃবিস্রবণের ফলে রক্ষী কোষগুলো স্ফীত হয়, রক্ষী কোষগুলো স্ফীত হলে পত্ররন্ধ্র খুলে যায়। তুমি এক সাইড পড়লা, বাকি সাইড উল্টাই দিবা, বহিঃ বিস্রবণ হয়, এখানে সংকোচন হয়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। দিনের বেলা আলোর কারণে পত্ররন্ধ্র খুলে যায়, রাতের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে। একটা এমসিকিউ আসে যে কোনটা রাতের বেলা খোলা থাকে, কোন পত্ররন্ধ্র, তুমি বলবা পাথরকুচি। তারপর ফাইনালি আমরা চলে আসি C3C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই, এটা লাগবেই তোমার। মনে রাখবো আমরা এইভাবে যে C3 উদ্ভিদের এক্সাম্পল আগে মনে রাখবো, আমজাম, কাঁঠাল, লিচু, নর্মালগুলো। আর C4 উদ্ভিদের এক্সাম্পল ঘিনি ঘাস, ইক্ষু, মুথা ঘাস, এগুলো। তারপর C3 উদ্ভিদ যেটা মানে C3 চক্র মানে কেলভিন চক্র, আর C4 চক্র যেটা হ্যাচো-স্ল্যাক চক্র, এটার মধ্যে ডিফারেন্সের মধ্যে প্রথম কার্বন ডাইঅক্সাইড গৃহীতা রাইবোলোজ 1,5 বিসফসফেট, আর C4 চক্রের মধ্যে ফসফিনল পাইরুভিক অ্যাসিড। প্রথম কার্বন ডাইঅক্সাইড ফিজিং এনজাইম হচ্ছে রুবিস্কো, আর এখানে প্রথম কার্বন ডাইঅক্সাইড ফিজিং এনজাইম হচ্ছে পিপি কার্বক্সিলেজ। এখানে প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3PGA, আর এখানে প্রথম স্থায়ী পদার্থ অক্সালোএসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট। এই 6টা পয়েন্ট আগে তোমার মনে রাখতে হবে, তারপরে তুমি C3C4 চক্র পারবা। আর এই পুরো ছকটাই পড়ে ফেলবা, কত টেম্পারেচার লাগে, কত টেম্পারেচার লাগে। একটা 10 থেকে 25 আর এটা 30 থেকে 45। ফার্দার অন আমরা চলে আসি তাহলে C3 চক্রটা কেমন। তাহলে কই থেকে শুরু হবে, তুমি বলবা যে রাইবোলোজ 1,5 বিসফসফেট থেকে শুরু হবে। তো এই ছকটা একটু ইজি করে দিই তোমাকে আমি। তুমি বলবা রাইবোলোজ 1,5 বিসফসফেট এখান থেকে শুরু হবে, আচ্ছা হলো। তারপর কি হবে, প্রথম কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম গৃহীতা কোনটা, এটা। প্রথম কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম কোনটা, রুবিস্কো। রুবিস্কো দিয়ে কি হলো, অস্থায়ী কিটোসিড হলো। প্রথম স্থায়ী পদার্থ কোনটা, তুমি বলবা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো। তাহলে তুমি এইভাবে সিরিয়াল করে লিখলো, এটা কি হলো, তুমি এভাবে সিরিয়াল করে লিখবো। সিরিয়াল করে বলতে এভাবে গোল দেওয়ার দরকার নেই রে ভাই, উপর থেকে নিচে এভাবে সিরিয়াল করে লেখা শুরু করবে। এত কিছু করে পরীক্ষা হলে তুমি পারবে না, টাইম থাকবে না। পানি ঠানি এগুলো কিছু দেওয়ার দরকার নেই। এনজাইম ঠ্যানজাইম মনে না রাখলে দরকার নেই, কিন্তু কাইনেজ এনজাইমটা একটু মনে রেখো, কোথায় কোথায় কাইনেজ লাগে। যেখানে যেখানে তোমার এটিপি থেকে এডিপি তৈরি হয়, ফসফেটের কাহিনী থাকে, সেখানে কাইনেজ এনজাইম লাগে। তো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। তার পরবর্তীতে তুমি কি মনে রাখবো, গ্লিসারলডিহাইড 3-ফসফেট তৈরি হয়, এটা মনে রাখবো। আবারও বলি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফো না, গ্লিসারলডিহাইড 3-ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এই দুটো তৈরি হয়। তারপর তুমি আর এই সাইডে যাবা না, এই সাইডে যাওয়ার আর পরীক্ষার হলে টাইম পাবা না, এগুলা বাদ। তারপর তুমি নিচের দিকে নামবা। নিচের দিকে নামার একটা টেকনিক আছে, মানে আমি যেভাবে লিখতাম যে লাস্টে তৈরি হবে গ্লুকোজ, ইউডিপি গ্লুকোজ, এডিপি গ্লুকোজ, স্টার্চ, সুক্রোজ, এগুলো মনে না থাকলে দরকার নেই। গ্লুকোজের আগের স্টেজ গ্লুকোজ 1-ফসফেট, গ্লুকোজ 1-ফসফেটের আগের স্টেজ গ্লুকোজ 6-ফসফেট, এটার আগের স্টেজ ফ্রুক্টোজ 6-ফসফেট, এটার আগের স্টেজ ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। গ্লুকোজ থেকে শুরু করে গ্লুকোজের একটা পজিশন চেঞ্জ করলাম, তারপর আমি গ্লুকোজের বদলে ফ্রুক্টোজ ধরলাম, ফ্রুক্টোজের বদলে আমি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ধরলাম। তারপর আমি আগের স্টেজে আবার চলে গেলাম অ্যালডোলেজ দিয়ে। তাহলে দেখো ওভারঅল যদি আমি ছবিটা আনি এখানে, তাহলে এটা ইন্ডিকেট করতেছি রাইবোলোজ 1,5 বিসফসফেট থেকে শুরু হয় খেলাটা। তারপর তোমার সিরিয়াল করে করে তুমি নিচে দিকে ভেবে নামবা, এবার গোল করে নামার দরকার নেই। পারবা তো না? অবশ্যই পারবা, সামনে আসি।
সামনে যদি C4 চক্র আসে তাহলে তো ধরা খেয়ে যাবো। C4 চক্র এই যে এইভাবে এখান থেকে শুরু করব আমরা, মনে আছে ফসফেনল পাইরুভিক অ্যাসিড পিপি, পিপি কার্বক্সিলেজ দিয়ে তৈরি হয় অক্সালোএসিটিক অ্যাসিড, প্রথম ছাই পদার্থ। এই দুই পাশে এটা লিখলো। আচ্ছা, C4 উদ্ভিদের মধ্যে C4 চক্রের মধ্যে দুইটা সেল থাকবে, একটা বান্ডেল সিল আর একটা হচ্ছে মেসোফিল। তো বান্ডেল সিল মেসোফিল লিখবা, এটা একটু কম মানে কম এরিয়া জুড়ে দিবা। এই যে দেখো কম এরিয়া জুড়ে দিলে, আর এটা বেশি এরিয়া জুড়ে আঁকবা। আঁকার পরে এই যে এই পাশে C3 চক্র, C4 চক্রের মধ্যেও C3 চক্র হয়, তো C3 চক্র দিলাম। আর লিখবা কিভাবে ওটা বলতেছি। এই যে এই দুইটা পয়েন্ট তো তুমি জানোই, ফসফেনল পাইরুভিক অ্যাসিড আর অক্সালোএসিটিক অ্যাসিড, এই দুটো তো জানি। তারপরে তুমি এই যে এই পাশে ম্যালিক অ্যাসিড, এই পাশে ম্যালিক অ্যাসিড, দুইটা লিখবো। দেখো দুইটা ইজি। তারপর তুমি আবার এখান থেকে শুরু করবা পাইরুভিক অ্যাসিড, তারপরে পাইরুভিক অ্যাসিড দুই পাশে দুই মানে একই, মানে বুঝাতে যাচ্ছে ম্যালিক অ্যাসিড লিখবা, আবার নিচে দুই পাশে পাইরুভিক অ্যাসিড লিখবা। এখানে একটা টান এই রাইট সাইডে, আর এখানে একটা টান হচ্ছে লেফট সাইডে। তারপর তুমি তোমার মতো করে দিলা, মানে কিছু না পারার থেকে এত ঢুকতে পারা ভালো, এই তো পারবা। তারপর কি আসে চ্যাপ্টার থেকে, সালো সংশ্লেষণের গুরুত্ব, শ্বসনের গুরুত্ব, ঘুরাই ফিরে এগুলো দেয়। শ্বসনের 4টা ধাপ, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, তারপর ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো আমরা সরাসরি চলে যাব কোন চক্রে কত এটিপি তৈরি হয়। শ্বসনের হিসাব তো মনে আছে না, শ্বসনের সালো সংশ্লেষণ এক কইরো না, ওইটা ছিল C3C4 চক্র, আর এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এসিটাইল কই এগুলো। তো গ্লাইকোলাইসিসে তুমি বলবা যে ভাইয়া 6 এটিপি তৈরি হয়, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশনে তৈরি হয় 6 এটিপি। 6 এটিপি কই থেকে, 2 NADH2 থেকে। ক্রেবস চক্র থেকে তৈরি হয় টোটাল 24 এটিপি। 24 এটিপি কীভাবে তৈরি হয়, তুমি বলবা যে ভাই 6 NADH2 থেকে 18 এটিপি, 2 FADH2 থেকে 4 এটিপি, 2 এটিপি থেকে 2 এটিপি, টোটাল মিলে তৈরি হলো 24 এটিপি। এই তো সব মিলে তাহলে যোগ দিলে কত হবে, 36 এটিপি। তাহলে তুমি বলবা যে তিনটা হিসাবে 3 মানে 6 6 24, টোটাল মিলে 36 এটিপি তৈরি হবে। এখন যদি কোশ্চেন আসে গ্লাইকোলাইসিস ব্যাখ্যা করো, সবচ্ছ্বসনের প্রথম ধাপ, অবচ্ছ্বসনের প্রথম ধাপ, দুইটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস ব্যাখ্যা করতে গেলে তোমার মনে রাখতে হবে শুরু কোথায় শেষ কোথায়। তুমি বলবা যে ভাইয়া শুরু হয় গ্লুকোজে দিয়ে আর শেষ হয় হচ্ছে পাইরুভিক অ্যাসিড দিয়ে। তুমি আগে এতটুকু তো মাথায় রাখতে পারবো না, শেষ হয় তাহলে পাইরুভিক অ্যাসিড দিয়ে। তো তুমি আগে এটা মনে রাখবে, কত অণু এটিপি তৈরি হয়, টোটাল 6 এটিপি তৈরি হয়। তো শুরু হয় তোমার গ্লুকোজ, শেষ হয় পাইরুভিক অ্যাসিড দিয়ে। তারপর তুমি আস্তে আস্তে সিরিয়াল এইভাবে শুরু করবা, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, ভিতরেগুলো না মনে থাকলে দিব না আমি। তো গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট। মনে আছে যেখানে 1,6 মানে একটা করে ফসফেট আরও অ্যাড হচ্ছে, 6 ফসফেট থেকে 1,6 বিশ ফসফেট হওয়া মানে একটা ফ্রুক্টোজ আরও অ্যাড হচ্ছে 1 নাম্বার আর 6 নাম্বার কার্বনে। তো এখানে কাইনেজ এনজাইম লাগে। তারপর 3 ফসফোগ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। তো আগে যেটা আমরা C3 চক্র পড়ছিলাম না, ওইটার মতোই ওয়ান কাইন্ড অফ। তুমি তো ঠান্ডা মাথায় দুইটা লিখলে বুঝতে পারবা যে এটা আসলে ওইটার মতোই, একটা নিচ থেকে আর একটা উপর থেকে। দেখো এই যে দেখো এগুলো পড়ছিলাম আমরা একটু আগে, 3 ফসফোগ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। তারপর আবার এখান থেকে শুরু হবে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, লাস্টে ফসফেনল পাইরুভিক অ্যাসিড এবং পাইরুভিক অ্যাসিড। এটা আসলে ওইভাবে এখন তো মুখস্থ করে দেওয়া পসিবল না, তুমি একটু ঠান্ডা মাথায় দেখবা হয়ে যাবে। এ তো তাহলে আমরা পাই গেলাম চ্যাপ্টার 10 থেকে। কেউ যদি কিছু নাও পড়ে এখন পর্যন্ত, দুইটা জিনিস বলি, এই দুইটা পড়ে যাও, দেখবে যে আসতেও পারে। কি প্রথমত আমরা পড়বো হচ্ছে ডিম্বকের গঠন। তো ডিম্বকের গঠনের মধ্যে সবই ঠিক আছে, ভিতরের জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে এই সাইডের গুলা হচ্ছে প্রতিবাদক কোষ। প্রতিবাদক কোষ এক্স্যাক্টলি বলে ডিম্বক মূলের সাইডে যেটা থাকে সেটা প্রতিবাদক কোষ। আর এখানে যে নিচের তিনটার মধ্যে ডিম্বাণু সহকারী কোষ, যেটা বড় ওইটা ডিম্বাণু, আর পাশে দুটো হচ্ছে সহকারী কোষ, আর মাঝখানে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এগুলো ভোলা যাবে না আর কি, এটা বলতেছি। আর পুরাটা আসলে ইম্পর্টেন্ট। যেটা ডিম্বক রন্ধ্র যে সাইডে আছে, ডিম্বক রন্ধ্র বলতে এই সাইডটা, তো ডিম্বক রন্ধ্রের সাইডে যে তিনটা, এখানে থেকে ডিম্বাণু সহকারী কোষ। তারপরে প্রতিপাদ কোষ থাকে তার উল্টা সাইডে বলতে এখানে ডিম্বক মূলের কাছাকাছি। আর মাঝখানে থাকে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস না, হ্যাঁ সেকেন্ডারি নিউক্লিয়াস। সহকারী কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, দুটো কিন্তু দুই জিনিস ভাই, এটা মিলায়ও না। অবশ্যই এটা একটু দেখে যাব। নিম্নমুখী ডিম্বক, কালকে দেখবে একটা এমসি তুলে দিতে পারি, নিম্নমুখী ডিম্বকের এক্সাম্পল কি, এটা হচ্ছে সিম, মটর, এগুলো। তারপর চলে আসি শ্রী গ্যামেটোফাইট আমরা মোটামুটি পারি অনেকে, আবার একটু দেখে যাব। শ্রী গ্যামেটোফাইটের মধ্যে প্রথমে স্ত্রীরেণু মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টা সেল তৈরি করে। এই 4টা সেলের মধ্যে 3টা সেল নষ্ট হয়ে যায়,
একটা সেল মাত্র বাকি থাকে। এই একটা সেলের একটা নিউক্লিয়াস 2 ভাগে ভাগ হয়ে যায়, তারপর ওই 2 ভাগে ভাগ হওয়া নিউক্লিয়াসের মধ্যে আবার ডিভিশন হয়, আবার ডিভিশন থেকে আবার 4টা হয়, 2টা থেকে 4টা, এখানেও 2টা থেকে 4টা, 4টার মধ্যে থেকে ওইখান থেকে একটা, এর নিচে থেকে একটা চলে আসে মেরু নিউক্লিয়াস। তো মেরু নিউক্লিয়াস আলটিমেটলি আমরা যেটা বললাম, আচ্ছা এটা একটু উল্টায় দিছে আর কি, ওই ছবিটার উল্টা ফরম্যাট এখানে দিছে, তো সমস্যা নেই। এর নিচের ছোট 3টা হচ্ছে প্রতিপাদক কোষ, মাঝখানে 2টা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, আর এটা হচ্ছে আমাদের ডিম্বাণু মাঝেরটা, আর পাশে 2টা সহকারী কোষ। কালকের পরীক্ষায় ভুলেও সহকারী কোষ কোথায়, সেকেন্ডারি নিউক্লিয়াস কোথায়, আর প্রতিপাদক কোষ কোথায়, এইটা ভুল করো না। ক্লাসটা দেখে যদি একটা এমসিকিউ পারো তা অনেক বড় ব্যাপার। আচ্ছা এমসিকিউ না পারলে একটা অন্য কথা বলি, ধরো তুমি একটু পড়ে গেছো কিন্তু তোমার ফুলফিল মনে নাই, সমস্যা নাই, মানে এর থেকে খারাপ কি সিচুয়েশন হইতে পারতো, তুমি পড়েই যাও নাই, অ্যাটলিস্ট না পড়ে যাওয়ার থেকে একবার তো দেখে যাওয়া বা একবার এঁকে যাওয়া তো ভালো, না মনে থাকলো পরীক্ষার হলে। তুমি তো আশেপাশে মানে ধরো কারোরটা তুমি দেখেও লিখতেছো, দেখে লিখতে গেলেও তো একটু হলেও জানা লাগে যে ভাই এগুলা বলেও কিছু আছে, তো ওইটার জন্য হইলেও একটু হলেও পড়ে যাই রে বাপ। তারপরে আসি, তারপর এইটা আমাদের এমসিকিউতে আসে, আমি কয়েকটা জিনিস বলে দিই, নিষেকের আগে কি নিষেকের পরে কি, সৃজনশীলও আসে, তো কয়েকটা বলে দিই, এটা একটু পড়বা। গর্ভাশয় ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়, এক্সাইন যেটা টেস্টাতে পরিণত হয়, ইনটাইন টেগমিনে পরিণত হয়। এটা টেকনিক আছে, বাট আমি আপাতত তোমাকে যতটুকু বললাম এতটুকু পুরো, ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়। এই 4টা পয়েন্ট একটু পড়ে যাব, দেখে যাব, মোটামুটি পারবো। এই তো এগুলাই। তো চ্যাপ্টার 9 এবং 10 থেকে এই কয়টা জিনিস পড়ে যাও, আশা করি একটু হলেও কমন পাবো। একটু যদি কাজে লাগে নিচে কমেন্টে জানাই দিও ভাই কাজে লাগছে। ধন্যবাদ সবাইকে।